শেষ পর্যন্ত একটা সিদ্ধান্তে পৌঁছালেন। সেই সিদ্ধান্তটা কি? সেই সিদ্ধান্ত হচ্ছে গিয়ে নতুন সহস্রাব্দের সম্পদ হচ্ছে গিয়ে জ্ঞান। বুঝেছ? ওনারা কিন্তু বললেন না যে এই নতুন সহস্রাব্দে মোবাইল ফোন হচ্ছে গিয়ে সম্পদ, কিংবা নতুন সহস্রাব্দে ল্যাপটপ হচ্ছে গিয়ে সম্পদ, ইলেকট্রনিক্স হচ্ছে সম্পদ, গোল্ড হচ্ছে সম্পদ, হীরা হচ্ছে সম্পদ, গ্যাস ইজ সম্পদ, রকেট হচ্ছে গিয়ে সম্পদ। এগুলো বললেন না, বললেন জ্ঞান হচ্ছে গিয়ে সম্পদ। বুঝেছ? এইটা জানার পর থেকে আমার বুক 100 হাত ফুলে গেছে। দুইটা কারণ। নাম্বার 1 কারণ হচ্ছে গিয়ে আমার দেশে 4 কোটি ছেলে মেয়ে আছে। কাজে এই ছেলে মেয়েগুলো যদি লেখাপড়া করে তাহলে আমাদের দেশের সম্পদ এত বাড়বে যে সেটা কেউ চিন্তাও করতে পারবে না। অন্য দেশে কি আছে 4 কোটি ছেলে মেয়ে লেখাপড়া করে? তার মানে আমাদের বাংলাদেশকে সম্পদশালী করতে হলে কি করতে হবে? তুমি ঘরে বসে একটা অঙ্ক করবা, বাংলাদেশ একটু বড়লোক হয়ে গেল। তুমি একটা কবিতা পড়লা, বাংলাদেশ বড়লোক হয়ে গেল। তুমি একটা ইংরেজি, বুঝেছ? তুমি একটা ফিজিক্সের এক্সপেরিমেন্ট করলা, বাংলাদেশ একটু বড়লোক হয়ে গেল। অলরাইট? কত একটা দেখো, কত সোজা বাংলাদেশকে একটা সম্পদশালী দেশ বানানোর জন্য। তুমি খালি বসে বসে লেখাপড়া করবা। আর আমার গর্বে বুকটা 100 হাত কেন ফুলেছে? তার কারণ হচ্ছে গিয়ে আমি মাস্টার মানুষ। মাস্টাররা কি করে? পড়ায়, তোমাদেরকে জ্ঞান দেওয়ার চেষ্টা করে। কাজে এখানে যে স্যার ম্যাডামরা আছেন ওনারা এবং আমরা, আমাদের বুক এত ফুলে গেল, কারণ আমরাই হচ্ছে সেই মানুষ যে মানুষ বাংলাদেশকে বড়লোক বানিয়ে দিতে পারবো। আর কিচ্ছু করতে হবে না, পড়াশোনা করালেই হবে। বুঝেছ? অলরাইট? সেই জন্য আমি জানি শিক্ষকদেরকে কেউ বেশি পাত্তা দেয় না, কিন্তু আমরা যারা শিক্ষক আমাদের মনে অনেক আনন্দ। বুঝেছ? এই জানে। আজ আমি শিক্ষকদের নিয়ে একটা গল্প আছে, আমি তোমাদের গল্পটা বলে নেই। এটা অন্য গল্প, অন্য রিলেটেড। আমি যখন আমেরিকায় ছিলাম তখন হঠাৎ করে ঘুমতি ঘটে দেখি ঘাড়ে ব্যথা। বুঝেছো? তো আমি ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তার আমাকে বিশাল বকা দিয়েছে। আমি গল্পটা অনেক জায়গায় বলেছি, তোমরা যারা শুনেছো তারা চুপ করে ধৈর্য ধরো। তো তোমার ডাক্তার আমাকে বলেছে, তুমি কি হলো, তোমার ঘাড়ে ব্যথা, তুমি ঘাড়ের এক্সারসাইজ করবা। আমি ঘাড়ের এক্সারসাইজ কীভাবে করে? বলে এরকম 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 করবা, এরকম এরকম করবা, এরকম এরকম করবা, ডেইলি সকালবেলা এটা 50 বার করে। আমি আচ্ছা ঠিক আছে। তা আমি এসে এরকম এরকম করি, ঘাড় এরকম এরকম করি, কয়দিন ব্যথা থাকে না, তারপরে ভুলে যাই, তারপর হঠাৎ করে আবার দেখি ঘাড়ে ব্যথা। বুঝেছো? আবার ডাক্তারের কাছে যাই, ডাক্তার আবার আমাকে ঝাড়ি দেয়। তো যাই হোক, তারপরে আমি আমেরিকা থেকে দেশে চলে এসেছি। দেশে আসার পর 2.5 বছর না 2 বছর পরে আমার খেয়াল হলো, আরে আমি দেশে আসছি এতদিন হলো, আমার 2 দিন পরে ঘাড়ে ব্যথা হয়তো, এখন তো ঘাড়ে ব্যথা হয় না, ব্যাপারটা কি? অনেক চিন্তা করে আমি আবিষ্কার করলাম কারণটা কি জানো? আমি তো ক্যাম্পাসে থাকি, আমাদের ক্যাম্পাসে প্রায় 10,000 স্টুডেন্ট। আমি যখন আমার বাসা থেকে বেরিয়ে ক্যাম্পাসে যাই, স্টুডেন্টরা বলে আসসালামু আলাইকুম স্যার, আমি বলি ওয়ালাইকুম সালাম। নমস্কার, আমি বলি নমস্কার স্যার, ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো? আমি যাই আসি, আমার ঘাড়ের এক্সারসাইজ হয়। বুঝেছো? আর ঘাড়ে ব্যথা হয় না। কাজেই শিক্ষক হলে শুধু যে জ্ঞান দেয় তা না, ঘাড়েরও ব্যথা হয় না। বুঝেছো? রাইট? আর আমি আশা করছি তোমাদের ভিতরে অনেকেই লেখাপড়া করে শেষ করে শিক্ষক হবে, তোমরা অন্যদেরকে জ্ঞান দিবে, অন্যদেরকে শেখাবে। বুঝেছো? আর এই যে আজকে এটা হচ্ছে গিয়ে স্পেশালি সায়েন্স ফেয়ার, তাই তো? আমাদের দেশে কোনো একটা কারণে ছেলেমেয়েরা দেখি বিজ্ঞান পড়া আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে। বুঝেছো? এটা খুবই ডেঞ্জারাস। আসলে এটা দেশের জন্য খুবই খুবই ভয়ঙ্কর এবং বিপদের ব্যাপার। শুধু আমাদের দেশে না, আসলে সারা পৃথিবীতেই। কাজেই সারা পৃথিবীর সঙ্গে সঙ্গে আমরাও আসলে চেষ্টা করছি আমাদের দেশের ছেলে মেয়েদেরকে বিজ্ঞানে নিয়ে আসার জন্য। অলরাইট? কারণ তোমরা যদি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করো, তোমার কিন্তু সামনে সব কিছু খোলা আছে। হয়তো তুমি বিজ্ঞান শেষ করে তারপরে কিন্তু হিউম্যানিটিস সাবজেক্টে যেতে পারো, কিন্তু উল্টাটা কিন্তু সত্যি না। হিউম্যানিটিস পড়ে কিন্তু বিজ্ঞানে আসা অনেক কঠিন। কাজে তোমরা নিজেরা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে, তোমাদের বন্ধু বান্ধবদেরকেও বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে বলবে। বুঝেছো? আর আরেকটা আমি তথ্য তোমাদেরকে দিয়ে রাখি, তোমরা মানে আমি জানি না তোমরা জানো কিনা, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ, কিংবা পৃথিবীর না, এই ইউনিভার্সের সর্বশ্রেষ্ঠ সম্পদ তোমাদের প্রত্যেকের কাছে আছে। বুঝেছ? প্রত্যেকের কাছে আছে। সেটা কি? তুমি বলো দেখি, সায়েন্টিস্টদেরকে বলো, পৃথিবীর সমস্ত সায়েন্টিস্ট তাদের সমস্ত রিসোর্সেস জমা করে শুরু করে তারা কি মানুষের মস্তিষ্কের কাছাকাছি কিছু একটা জিনিস তৈরি করতে পারবে? কোনো একদিন হয়তো পারবে, কিন্তু এই মুহূর্তে তাদের পারার কোনো বুদ্ধি নাই। বুঝেছো?
তোমাদের প্রত্যেকের কাছে সেটা আছে। আমি যখন তাকিয়ে দেখি, রাস্তা দিয়ে হাঁটি, তখন আমার মাঝে মাঝে মনে হয় এই যে মানুষটা হেঁটে হেঁটে যাচ্ছে, এর মাথার ভিতরে একটা ব্রেন আছে, কি সর্বনাশ। এই যে যাচ্ছে মানুষটা, এর ভিতরে একটা ব্রেন আছে, এই সর্বনাশ, কি সর্বনাশ। বুঝেছ? মানুষের ব্রেন যে কি ভয়ঙ্কর ব্যাপার তোমরা চিন্তা করতে পারবে না। পৃথিবীর সবচেয়ে বড় বৈজ্ঞানিকের নাম বলো। অ্যালবার্ট আইনস্টাইন। ঠিক আছে? অ্যালবার্ট আইনস্টাইন উনি বলতেন, আমি আসলে বুদ্ধিশুদ্ধি আমার বেশি নাই, আমি লেখাপড়ায় বেশি ভালো না। তত বৈজ্ঞানিক কীভাবে হলেন? চিন্তা করতে করতে। তো অ্যালবার্ট আইনস্টাইন যে সময় মারা গেলেন, তোনার ডাক্তার করলো কি, মাথাটা কেটে ব্রেনটা সরিয়ে ওনার ডেড বডিটা দিল কবর দেওয়ার জন্য। গোপনে ব্রেনটা সরিয়ে রেখেছে, বুঝেছো? কেউ জানতো না। অনেকদিন পরে আবিষ্কার হলো, আরে তো এক ডাক্তার তো তার ব্রেনটা সরিয়ে রেখেছে। তখন হইচই পড়ে গেলো পৃথিবীতে। ন্যাচারালি ডাক্তার কাজটা ঠিক করে নাই। একজন মানুষকে মানে বিনা অনুমতিতে তার ব্রেন কাইটা সরানো ঠিক না, কিন্তু যখন সরিয়ে রেখিয়ে দিয়েছে সবার খুব আগ্রহ আছে, দেখি তো আইনস্টাইনের ব্রেনটা কীরকম। তখন আইনস্টাইনের ব্রেন চিকন 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 স্লাইস করে পৃথিবীর যত বড় বড় ল্যাবরেটরি আছে সব ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। সবাই আইনস্টাইনের ব্রেন নিয়ে গবেষণা করে দেখে যে আইনস্টাইনের ব্রেন সাধারণ মানুষের ব্রেনের মতোই, তবে তার ডেন্সিটিটা বেশি। কেন ডেন্সিটিটা বেশি? তার ভিতরে মানুষের ব্রেনে তো নিউরন থাকে, নিউরনের ভিতরে সিনাপস কানেকশন হয়, যে বেশি চিন্তা করে সিনাপস কানেকশন বেশি হয়। তাই চিন্তা করতে 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 এত বেশি সিনাপস কানেকশন হয়ে গেছে যে তার ডেন্সিটিটা একটু বেড়ে গিয়েছে। বুঝেছো? তার মানেটা কি? তার মানে আইনস্টাইন বসে বসে খালি গালে হাতে চিন্তা করেছেন, রাইট, আর ব্রেনটা আস্তে 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 ভালো হয়ে গেছে। তার মানে কি বুঝেছো? তার মানে যেটা আইনস্টাইন করতে পেরেছেন সেটা আমরা পারবো না, কে বলেছে? আমাদের চিন্তা করতে সমস্যাটা কি? কাজেই তোমরা যদি তোমার ব্রেনটাকে ব্যবহার করো, তুমি দেখবে তোমার ব্রেনটা কিন্তু একটা অন্য জায়গায় পৌঁছে যাবে। তোমাদের নিশ্চয় হয়েছে, রাত্রে বসে একটা অঙ্ক করার চেষ্টা করতেছো, অঙ্কটা হয় না হয় না হয় না, ঘরের দিকে তাকায় দেখলে রাত্র 2টা বেজে গেছে, অঙ্কটা হলো না, মন মেজাজ খারাপ, ঘুমাতে গেলে যে আজকের রাতটা আমি নষ্ট করলাম, অঙ্কটা হলো না। আসলে কি হয়েছে? আসলে কিন্তু তোমার চিন্তা করেছে বসে বসে, তোমার ব্রেনে কিন্তু ঘাটাং 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 করে কানেকশন হচ্ছে, ছুটতেছে, হচ্ছে, ছুটতেছে, হচ্ছে, ছুটতেছে, উঠছে, ছুটতেছে, করে 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 ব্রেনটা একটা অন্য জায়গায় পৌঁছে গেছে। তুমি মন খারাপ করে ঘুমাতে গেছো, কিন্তু আসলে কিন্তু তোমার লাভ ঠিকই হয়েছে, তোমার ব্রেনটা কিন্তু অন্য জায়গায় চলে গেছে। তুমি সেটা টের পাবে না। আরেকদিন একটা অঙ্ক করতে গিয়ে দেখবা তুমি করে ফেলতে পেরেছো। তার কারণটা কি? কারণ তুমি আগে তোমার ব্রেনটাকে ব্যবহার করে রেখেছো। বুঝেছো? কাজেই এইটা একটা সাংঘাতিক ব্যাপার। তুমি যে ব্রেন নিয়ে জন্ম নিয়েছো, তোমাকে সেই ব্রেন নিয়ে থাকতে হবে না, তুমি তোমার ব্রেনটাকে ইমপ্রুভ করতে পারবে। এই জন্য আমি সবাইকে বলি যে তুমি সন্তুষ্ট থেকো না। আমাকে বলে যে অমুক খুবই মেধাবী, আমি পাত্তা দেই না, কারণ মেধাবী শব্দটা আমার কাছে একদমই গুরুত্বপূর্ণ না। মেধাবী আবার কি? যে বেশি পরিশ্রম করবে সে হচ্ছে মেধাবী। বুঝেছো? আছে না তোমাদের ক্লাসে, সব ক্লাসে থাকে একজন খুব পরীক্ষা ভালো করে, স্যার ম্যাডাম যেটাই বলে সে বুঝে বলে এমনি এমনি মাথা নাড়ে, তাই না? এবং তুমি তাকায় দেখো যে সে এমনি এমনি মাথা নাড়তেছে, আমি তো কিছু বুঝলাম না, কি ব্যাপারটা কি? যারা এমনি এমনি মাথা নাড়ে তারাও যে খুব বুঝছে তা না, তাদের মাথা নাড়া অভ্যাস। বুঝেছো? অলরাইট। কাজেই তোমরা চিন্তা করো না। একটা জিনিস বুঝো নাই, অবশ্যই কোন জিনিসটা মানুষ সবসময় বোঝে না, বুঝতে হতেই পারে, কিন্তু চেষ্টা ছেড়ে দিও না। তোমাকে এত মূল্যবান, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে মূল্যবান জিনিসটা দেওয়া হয়েছে, সেই জিনিসটা তোমরা ব্যবহার তো করবেই, শুধু ব্যবহার করবে না, সেটাকে আস্তে আস্তে সেটাকে ডেভেলপ করবে। তোমরা চিন্তাও করতে পারবে না তোমরা কোন জায়গায় নিয়ে যেতে পারো। বুঝেছো? আমরা ম্যাথমেটিক্স অলিম্পিয়াড করি তোমাদেরকে নিয়ে, ইনফরমেটিক্স অলিম্পিয়াড করি, সায়েন্স অলিম্পিয়াড করি, অলরাইট। তারপরে চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল করি আমরা। তোমাদের বয়সী ছেলে মেয়েদের ক্রিয়েটিভ কাজ করার জন্য আমরা কিন্তু এখন অনেক কিছু করেছি। আমরা যখন ছোট ছিলাম আমাদের কিছুই ছিল না, একদিক থেকে ভালো। বিকাল হতো, একটা ফুটবল বগলে নিয়ে আমরা বেরো যেতাম, সারা বিকাল আমরা ফুটবল খেলতাম। ওইসব অন্যরা খেলতো, আমি পিছিয়ে পিছিয়ে দৌড়াইতাম। আমি জীবনে কোনোদিন কোনো বলকে লাথি দিতে পারছি বলে মনে পড়ে না, কিন্তু উৎসাহের কোনো কমতি ছিল না। বুঝেছ? আমি দৌড়িয়েছি প্রচুর, অলরাইট। আর এখন তোমাদের কত কি করার আছে, জাস্ট চিন্তা করে দেখো, অলরাইট। কাজে তোমরা এগুলি করো, ওইগুলো ব্রেনটাকে ব্যবহার করো, তাহলে দেখবে যে শুধু যে তোমার লাভ হবে তা না, দেশের লাভ হবে, পৃথিবীর লাভ হবে। এই যে কয়দিন আগে ইনফরমেটিক্স অলিম্পিয়াড হয়েছে, আমরা আমাদের বাংলাদেশের একটা টিম পাঠিয়েছি। দুটো আমাদের কম্পিটিটর তারা ব্রোঞ্জ মেডেল নিয়ে এসছে, অলরাইট। ইউনিভার্সিটির আগে পর্যন্ত ওরা যে নিয়ে আসছে, তারা কিসে পড়ে বলো দেখি?
ক্লাস 9-এ পড়ে। যাওয়ার আগে ওরা আমাদের বাসায় এসেছিল, আমার বাসায় এসেছিল, আমি ওদের সাথে কথাবার্তা বলেছি। খুব কথাবার্তা বলা মাঝে খুব এক্সপার্ট না, বুঝছো? অলরাইট, কিন্তু কম্পিউটার সামনে বসায় দাও, কুটুর 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 করে ওরা যে কোনো জিনিস প্রোগ্রামিং করে ফেলতে পারে। যে ক্লাস 9-এ পড়ে, ক্লাস 10-এ উঠবে, তারপরে 11-এ উঠবে, তারপরে 12-এ উঠবে, আমরা আরও আগামী 3 বছর ওদেরকে পাঠাতে পারবো। তার মানে কি, কোনো না কোনো সময় সে আমাদের জন্য একটা গোল্ড মেডেল নিয়ে আসবে কিনা বল, আনবে তো? আমরা অলিম্পিয়াডে কি আমাদের যে অলিম্পিক্স হয় সেখানে গোল্ড পেয়েছি? পাই নাই। ম্যাথমেটিক্স অলিম্পিয়াডে এবার 1 মার্কের জন্য আমরা গোল্ড মেডেলটা মিস করেছি। বাট আমরা এখন গোল্ড মেডেল আনা শুরু করে দেবো কিছুদিনের ভিতর থেকেই, তোমরা খবর পাবে, পত্রিকায় দেখবে, বুঝেছ? তো তারা যদি গোল্ড মেডেল আনতে পারে, তোমরা পারবা না মনে করো না, বুঝেছো? তুমি হয়তো বলো আরে ওরা পারে, অত ব্রেইন, মাথা ভর্তি খালি ব্রেইন, বুঝছো? সত্যি না, কিন্তু তোমাদের মতো নেই। যত পরিশ্রম করেছে এটার পিছনে, একজন এতই পরিশ্রম করেছে যার পিছের হাড্ডি পাকা হয়ে গেছে, বুঝছো? কন্ট্রোলেশন বসে থাকতে থাকতে এখন তাকে এক্সারসাইজ করে ঠিক করা লাগতেছে, বিকজ এত বেশি সময় দিয়েছে কম্পিউটারের পিছনে। বাড়াবাড়ি করলে আমার একটা সমস্যা আছে, বুঝেছো? তোমরাও পারবা, আমি একদম লিখে দিচ্ছি, আমার একটা কাগজ তো আমি লিখে দিব, তুমি চেষ্টা করলে পারবা না এমন কোনো কাজ নাই, বুঝেছো? কাজেই তোমরা চেষ্টা করো। তোমরা সবাই যে সায়েন্টিস্ট হবে তাও না আসলে, রাইট? কিন্তু সবার কিন্তু সায়েন্টিফিক মাইন্ড থাকতে হবে। সেটা কীরকম সায়েন্টিফিক মাইন্ড? তুমি রাস্তা দিয়ে হাঁটছো, হঠাৎ একটা মানুষ তোমাকে ধাক্কা দিয়ে চলে গেলো, তুমি বাসায় এসে বললে যে বাংলাদেশের মানুষ এত পাজি, সে মানুষের খালি ধাক্কা দেয়। সায়েন্টিফিক হলো না, ওই একটা মানুষ ধাক্কা দিয়েছে, বুঝছো? আর 1000 মানুষ তোমার সাথে খুবই ভালো ব্যবহার করেছে। এটা হচ্ছে সায়েন্টিফিক মাইন্ডের পার্থক্য। তুমি যেটাই করবো সায়েন্টিফিক্যালি দেখবো। সবাই যে বড় বড় সায়েন্স করবে তা না, কিন্তু মানে সায়েন্টিফিক্যালি চিন্তা করতে হবে। তুমি স্বপ্নে দেখলে একটা জিনিস সকালবেলা, সেটা মিলে গেল, তুমি বলা শুরু করলা যে আমি স্বপ্নে সব বলে দিতে পারি, এটাও সায়েন্টিফিক হলো না, বুঝেছো? রাইট? কাজেই তোমাদের মাইন্ডটা যেন সায়েন্টিফিক হয়, তোমরা সায়েন্টিফিক্যালি চিন্তা করো। অনেকেই সায়েন্টিস্ট হবে, অনেকে ইঞ্জিনিয়ার হবে, অনেকে ডাক্তার হবে, তার পাশাপাশি অনেকে গায়ক হবে, অনেকে শিল্পী হবে, বুঝেছো? অনেকে লেখক হবে, বুঝেছো? কিন্তু সবাইকে তোমাদের ব্রেনটাকে ব্যবহার করতে হবে। আজকে যে প্রজেক্টগুলো দেখেছি, সেই প্রজেক্টগুলোকে আমি 2 ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ হচ্ছে গিয়ে কোনো এক ধরনের মডেল তৈরি করেছে, আর একটা ভাগ হচ্ছে গিয়ে কোনো একটা ফাংশনাল জিনিস তৈরি করেছে। যারা ফাংশনাল জিনিস তৈরি করেছে ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করো, ওদের জানটা বেরিয়ে গেছে। এইভাবে দিলে এভাবে হবে, সে জানে দিয়েছে, হয় না, আবার দিয়েছে, হয় না, আবার দিয়েছে, হয় না, ঘুরে না, জ্বলে না, নিভে যায়, শর্ট সার্কিট হয়, আগুন ধরে যায়, বুঝেছো? তারপরে কোনো এক সময় হয়তো হয়েছে, রাইট? এইটাই হচ্ছে কি ব্যাপার। কাজে তোমরা যারা মডেল তৈরি করেছো, তুমি যখন মডেলটা আসলে কাজে লাগাবে তখন হবে কিনা আমি জানি না, কিন্তু যারা নাকি কিছু একটা জিনিস তৈরি করে নিয়ে এসছে, তারা অ্যাটলিস্ট একটা ফাংশনাল জিনিস বানিয়েছে। কাজেই আমি তাদেরকে গুরুত্ব একটু বেশি দেবো, বুঝেছো? আর তোমরা চেষ্টা করলে যে সব কিছু পারবে, আমি সেটা গ্যারান্টি দিই। আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিই একটা গল্প বলে। আমাদের ইউনিভার্সিটিতে অনেক ছেলে মেয়ে থাকে। একদিন আমি দেখলাম যে একটা ফিজিক্স ডিপার্টমেন্টের একটা দেওয়ালে একটা ডিজিটাল ঘড়ি ঝোলানো আছে। তো আমার ফিজিক্স ডিপার্টমেন্টে আমার ওয়াইফ প্রফেসর ইয়াসমিন হক থাকে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমাদের কোন ছেলেটা ডিজিটাল ঘড়ি বানিয়েছে? সে একটা ছেলেকে পাঠিয়ে দিল যে এই ছেলেটা বানিয়েছে। আমি তাকে জিজ্ঞেস করলাম তোমাদের ডিপার্টমেন্টে তো ইলেকট্রনিক্স সেভাবে শেখানো হয় না, তুমি কেমন করে এটা বানালে? বলে স্যার আমার ইলেকট্রনিক্সে খুব শখ, সেই জন্য আমি এগুলো বানাই। আমি বললাম তোমার ইলেকট্রনিক্সের শখ আছে, দেখা যাক। আমি একটা কাজ দিলাম, দেখি তো এটা করতে পারো কিনা। সে কাজটা করে আমার কাছে নিয়ে আসলো। দেখলাম যে সে বেশ খুব ভালো পারে, খুব আগ্রহ, খুব উৎসাহ, এবং কিছু দেওয়ার আগে সে করে ফেলে। তখন আমাদের এখানে ওয়ার্কশপ থাকে, এখানে ছেলেমেয়েরা, আমি দরজা খোলা রাখি, ছেলেমেয়েরা গিয়ে ওখানে জিনিস তৈরি করে বানায়, অনেক কিছু তৈরি করে ওরা। তখন একদিন আমি তাকে বললাম এরপরে আমরা একটা ড্রোন বানাবো। ওকে বললাম, আমি তখনও ড্রোন বানানোটা জানি না, বুঝছো? বললাম ওকে। তারপরের দিন 2 দিন পরে সন্ধ্যাবেলায় আমার বাসায় একটা টেলিফোন আসলো বিবিসি বাংলা থেকে। সেখান থেকে জিজ্ঞেস করলো স্যার আপনারা নাকি ড্রোন বানাচ্ছেন। আমি বললাম আপনি কোথা থেকে জানেন? বলে পত্রিকায় দেখলাম। আমি করলাম একটু, ঘুরে এসে ছেলেকে ধরলাম, কী হলো তুমি পত্রিকায় মানে আমাকে বিবিসি থেকে ফোন করে আমরা ড্রোন বানাচ্ছি? বলে স্যার আমি তো জানি না, আমি ল্যাবে কাজ করতেছিলাম, তখন একটা ছেলে আসছে, সে সাংবাদিক, এটা জিজ্ঞেস করছে কী বানাও, আমি দেখালাম আমার কী বানিয়েছি। তারপরে আমাকে জিজ্ঞেস করলো আর কী করবো? আমি বলছি স্যার বলছেন আমরা ড্রোন বানাবো। আমি খালি এইটুকুই বলছি, বুঝেছ? কিন্তু আমার বেজ্জুতিটা দেখো, আমি ড্রোনের বানান পর্যন্ত জানি না, কিন্তু দুনিয়ার মানুষজন বলছে ড্রোন বানাও। তো আমি তখন আমার পকেটে কিছু টাকা পয়সা ছিল, ওটা হাতে দিলাম যে একটা ড্রোন বানাও, যাও, প্রেস্টিজ নিয়ে টানাটানি, বুঝছো? তোরা ড্রোন বানায়, ড্রোন উপর দিকে ওঠার কথা না,
ওদের ড্রোন থেকে নিচের দিকে ডাইভ মারে, বুঝেছো? নিচের দিকে ডাইভ মারে, একটা দুইটা তিনটা, শেষ পর্যন্ত একটা ড্রোন আকাশে উঠলো। তখন ওরা ভিডিও দিয়ে সেই ভিডিওটা করলো, করে ফেসবুক বলে একটা জিনিস আছে, তোমরা নাম শুনেছো ফেসবুকের? আমি শুনি নাই, আমার ফেসবুক অ্যাকাউন্ট নাই, বুঝছো? সেখানে ওরা দিয়ে দিল। আর ফেসবুকে দিলে কি হয় তোমরা জানো, চেঁচা মেচে কাউ মাও লাগালো সবাই মিলে, আমরা তোমার আগে ড্রোন বানিয়েছি, আমাদের ড্রোনটা ভালো, তোমাদের ড্রোনটা কি হলো, কিছুই হয় নাই। যেটা করে ইয়াং ছেলেপিলেরা, যেটা করে মারামারি লাগাই দিল ফেসবুকে, কারটা ভালো, কে আগে বানিয়েছে, কে মিশা কথা বলছে, কে সত্যি কথা বলছে, বুঝছো? আমি যা করা করতে থাকুক, অ্যাটলিস্ট আমার প্রেস্টিজটা তো রক্ষা হয়েছে, একটা ড্রোন তো আকাশে উড়েছে, আমার কাজ তো শেষ। তার কয়দিন পরে আমি আমার অফিসে বসে কাজ করছি, দেখি আমার অফিসের সামনে প্রায় 10 জনের মতন টেলিভিশন সাংবাদিক ঘাড়ে এরকম ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে। তো খুব টেলিভিশন ক্যামেরা কারণে একটু ভয় লাগে, বুঝছো? আমি জানলাম কি হয়েছে, বলে না আজকে এখানে ড্রোন উড়ানো হবে। আমি ও আচ্ছা, ড্রোন উড়ানো হবে, ভেরি গুড ভেরি গুড, যান আপনারা দেখেন কি ড্রোন। বলে না স্যার আপনাকে যেতে হবে। বলে আমাকে কেন? বলে না স্যার আপনাকে যেতে হবে। আরে আমাকে ধরে নিয়ে গেলো, বুঝছো? আমি গেলাম, আমাদের ইউনিভার্সিটি বিশাল বড় মাঠ আছে, সেই মাঠে অনেক ছেলেপিলে আছে, সব সাংবাদিকরা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমাদের যারা ড্রোন তৈরি করেছে তারা ড্রোনটা নিয়ে এমনি এমনি হাইটে আসতেছে। আমি তখন আল্লাহর কাছে দোয়া করলাম, হে খোদা, আমি পাপি তাপি মানুষ, সবসময় তোমাকে ডাকতে পারি না, তুমি আমাকে ক্ষমা করে দাও, এই ড্রোনটা আকাশে উড়ায় দাও খোদা, নাহলে সারা দেশের সামনে আমার প্রেস্টিজ টানাটানি, বুঝেছো? তো খোদা অবশ্য আমাকে স্নেহ করেন, আমি জানি, কারণ আমার যে সময় বিপদে পড়ে আমি যখন খোদাকে ডাকি, খোদা আমার দোয়াটা শোনেন নর্মালি। কারণ এর আগে আমি আরেকবার বড় বিপদে পড়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে 3টা ভিন্ন ভিন্ন জায়গায় আমি প্রধান অতিথির দাওয়াত একই দিনে একই সময় নিয়ে রেখেছি, বুঝছো? আমার ব্রেন তো খুব দুর্বল, মনে থাকে না। হঠাৎ করে আমার 2 দিন আগে মনে পড়লো, সর্বনাশ, পরশু দিন তো আমার 3টা জায়গায় একই সঙ্গে একই সাথে আমি প্রধান অতিথি হব বলে দায়ী করে রেখেছি, কবুল করে রেখেছি। এর থেকে বড় বিপদে কেউ পড়েছে পৃথিবীতে? পড়ে নাই, বুঝছো? আমি বললাম, হে খোদা, পাপি তাপি মানুষ, আমাকে তুমি মাফ করে দাও খোদা, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করা খোদা, প্লিজ খোদা। খোদা আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করেছিল, কেমনি করে কে বলতে পারবে? সেই দিন হরতাল ডেকে দিয়েছে, বুঝছো? কাজেই আমি যখন খোদার কাছে দোয়া করলাম, খোদা আমার দোয়া শুনলো, সেই ড্রোন আকাশে উঠলো, অনেকক্ষণ ধরে উঠলো, এবং সাংবাদিকরা সেটাকে ছবি তুললো, দিয়ে পত্রিকায় দিল, টেলিভিশনে দিল, এবং সন্ধ্যার সময় আমি দেখলাম একটা নিউজ সার্কুলার দেওয়া হলো এয়ারফোর্সের কাছ থেকে। এয়ারফোর্স বলল যে আকাশ এয়ারফোর্সের অধীনে ড্রোন উড়ানো নিষেধ, বুঝছো? ঠিক আছে, এটা আমার প্রেস্টিজ রক্ষা হয়েছে, কারণ ড্রোন উড়ানো নিষেধ। আমরা ওদের সঙ্গে কথা বলে আমরা বোঝাবো যে না, আমরা ড্রোন তো আর মানে বেশি উপরে উঠাচ্ছি না, গবেষণা করতেছি। এখন এই ড্রোন কিন্তু এখন আমি বলি, এই ড্রোনটা এখন কি করতে পারে? কিছুদিন আগে সুন্দরবনে একবার মনে আছে, একবার অয়েল স্পিল হলো, পুরো সুন্দরবন ভেসে গেল, ছেলেপিলেরা ড্রোন নিয়ে গেছে, সেই ড্রোন উড়েছে উপরে, উড়ে পুরো সুন্দরবন ক্রিস ক্রস করে পুরো সুন্দরবনের নদীর উপরে ছবি তুলে নিয়ে এসছে। সেটা এখন 5 কিলোমিটার দূর থেকে তোমাকে লাইভ ট্রান্সমিট করতে পারে, বুঝেছো? একদম রিয়েল টাইম আর সঙ্গে পাঠাতে পারে, বুঝেছো? মানে খেলনা না, কিন্তু খেলনা ড্রোন বানানো খুব সোজা, তোমরা সবাই বানাও, খুবই মজা, কিন্তু সত্যিকার ড্রোন বানানো অনেক কঠিন। আমি এই গল্পটা বললাম কি জন্য, যে বানিয়েছে সে শুরুতে ড্রোনের বানানটাও জানতো না, এখন সে কিন্তু সব কিছু বানাতে পারে। সে না, তার গ্রুপ অফ স্টুডেন্টস অনেক কিছু লাগে সেখান থেকে। কেন? বিকজ তার শখ আছে, তার প্যাশন আছে। এটা তোমাদের জন্য সত্যি, তোমার যদি শখ থাকে, প্যাশন থাকে, কোনো একটা যদি তুমি ভালোবাসো, তুমি দেখবা কত দ্রুত তুমি সেখানে শিখে যেতে পারো। আজকাল এখানে তোমাদেরকে সাপোর্ট করার জন্য অনেকই আছে। আমরা যখন ছোট ছিলাম কিছুই ছিল না, বুঝেছো? এখন কত কি আছে। কাজে তোমরা যদি বলো যে না আমি শুধু মুখস্থ করব এবং শুধুমাত্র জিপিএ 5-এর জন্য ফাইট করে যাব, গোল্ডেন 5 না হলে জীবন বৃথা, বুঝছো? তাইলে হবে না, তাইলে হবে না। তোমাকে শিখতে হবে, তোমাকে জানতে হবে, এবং সবচেয়ে বড় কথা, তোমার এইখানে যে আছে 1.3 কেজি ওজনের একটা জিনিস, যেটাকে বলা হয় ব্রেন, যেখানে 10,000 কোটি নিউরন আছে, সেই জিনিসটাকে তুমি ব্যবহার করো, তুমি দেখবা কত কি করতে পারবে। শুধু তাই না, তুমি দেখবে এই পৃথিবীটা কত সুন্দর, বুঝেছো? যাই হোক, আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, একটা ছোট ছেলে দৌড়তে দৌড়তে আমার কাছে আসলো, বলে স্যার স্যার। আমি বললাম কি হলো? স্যার আমি কি চিন্তা করি আপনি কেমন করে জানেন? আমি বললাম কেন, কি হয়েছে? বলে স্যার আমি কি চিন্তা করি আপনি ঠিক হুবহু সেই জিনিসটা দিকে লিখে ফেলেন, আপনি কেমন করে জানেন? আমি বললাম তোমার কি ধারণা আমি সবসময় পাকা চুল নিয়ে জন্ম হয়েছে? আমি একসময় তোমার বয়সে ছিলাম, কাজে তোমার বয়সে একটা ছেলে কি চিন্তা করে আমি খুব ভালো করে জানি। বলে ও আচ্ছা, এই ব্যাপার, বুঝেছো? তার মানে আমি দাবি করি
তোমাদের বয়সী ছেলেমেয়েরা কি চিন্তা করে আমি সেটা খুব ভালো করে জানি, এবং আমি সেই জ্ঞান থেকে আমি বলতে পারি তোমরা মনে মনে ভাবতেছো এই যে বুড়া মানুষটা দাঁড়াইছে সে তো দেখি আর থামে না, সে কখন থামবে, আর কত, অনেক তো হয়েছে, বুঝেছো? আমি আজকের মতো এখানে থামি, তোমাদের সঙ্গে আমি এখানে তোমাদের সঙ্গে অনেকবার দেখা হবে অনেক জায়গায়। তোমরা সবাই ভালো থেকো, এবং আমাদের এই সুন্দর বাংলাদেশটাকে সামনে এগিয়ে নেওয়া যাওয়ার দায়িত্ব হচ্ছে কি তোমাদের, তোমরা পারবে, বুঝেছো? আমি তোমাদেরকে দেখে মুগ্ধ হই, এবং আমি ঠিক করে রেখেছি আমাদের কাজ শেষ, এখন আমি একটা নদীর তীরে একটা বড় গাছের নিচে শুয়ে শুয়ে গল্প বই পড়বো, আর তোমরা সমস্ত কাজ করবে, তোমরা দেশটাকে চালাবে, ঠিক আছে? ভালো থেকো।